হাড় কাঁপানো শীতে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে কণ্ঠ এবং রিয়া। অপেক্ষা করছে দুজনে। এখনও কলেজের গেট পর্যন্ত খোলা হয়নি। কণ্ঠ বোকা বোকা মুখ নিয়ে জিজ্ঞেস করে, দেখলি তো রিয়া, আজকে কলেজ অফ আর আমাদের কেউই বলেইনি। রিয়া কণ্ঠের মাথায় হালকা ধাক্কা দিয়ে বলে, আরে বোকা মেয়ে, কলেজ অফ নয়, আমরাই সবার আগে চলে এসেছি। ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে কণ্ঠ। কিছুক্ষণ পরে দারোয়ান এসে পড়ে গেল। কলেজ গেট খুলে দেয়। ওরা ভেতরে যায়। কলেজ ক্যাম্পাসে ঢুকতেই দেখতে পায় বড় বড় বিল্ডিং। কণ্ঠ বড় বড় চোখে আশেপাশে তাকিয়ে রিয়াকে চেঁচিয়ে বলে ওঠে, রিয়া, ইহা বড় বড় বিল্ডিং, আচ্ছা কয়তলা হতে পারে বলতো? রিয়া দাঁতে দাঁত চেপে ধরে, আচ্ছা তোর কি চোখ নেই? কয়তলা গুনতে পারিস না? কণ্ঠ বোকা বোকা চাউনি দিয়ে রিয়াকে বলে, রাগ করিস কেন? নতুন ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় নবীনদের। কিন্তু এসবের মধ্যে বেশ ক্লান্ত লাগছে কণ্ঠ এবং রিয়াকে। সেই সকালে ওরা এসেছে। সব কিছু আয়োজন করতে করতে 11টা বেজেছে। আর অনুষ্ঠান শেষ হতে হতে 3টে। এরই মধ্যে এখনও দুজনের পেটে কিছুই পড়েনি। বাড়ির দিকে পা বাড়াতে চোখ দুটো সামনের দিকে স্থির হয়ে গেল কণ্ঠের। সামনে দাঁড়িয়ে থাকা সুঠামদেহী পুরুষকে দেখে বুকের ভেতর ধুপ করে উঠল তার। গায়ের রং ততটা ফর্সা না হলেও বেশ সুন্দর। মুখশ্রী জুড়ে গভীরতা, পরনে হালকা ধূসর রঙের শার্ট। হাতাগুলো কোনোই পর্যন্ত গুটিয়ে রেখেছে। চোখে চোখ পড়তে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে কণ্ঠ। ভুলেই গেছে সে সামনে দাঁড়িয়ে থাকা লোকটি তাকে দেখছে। তুর্য খান সরু দৃষ্টিতে লক্ষ্য করছে কণ্ঠকে। ব্যাপারটি বুঝতে পেরে চোখ সরিয়ে নেয় কণ্ঠ, ওই দেখ কলেজের সব থেকে গম্ভীর প্রফেসর তুর্য খান। রিয়ার কথা শুনে কণ্ঠ বুঝতে পারল এই সেই স্যার যার কথা আসার পর থেকে শুনে যাচ্ছে। নতুন করে সংসার করার স্বপ্ন আমার নেই, তাই তুমি যদি বিয়ের কথাটা না বলো তাহলে আমি খুশি হব মা। তুফাইল অফিস থেকে বাড়ি ফিরেছে মাত্র। এসেই সোফায় গা এলিয়ে দিয়েছে। ভীষণ ক্লান্ত লাগছে তার। ইদানিং অফিসে বেশ চাপ নিতে হচ্ছে তাকে। যত কাজ সব তার উপর। আর কত আহাদ আহমেদ এবং শাহাদ আহমেদকে প্রেশার দেওয়া হয়। আহাদ আহমেদকে প্রেশার দেওয়া যায়? ছেলে হিসেবে এখন তো সবটা তাকেই দেখতে হবে। মাথাটা বেশ ধরেছে আজ। তাই হাতের ওয়াশ খুলতে খুলতে আনিকা আহমেদকে বলে, মা 1 কাপ কফি দাও, খুব মাথা ব্যথা করছে। তনয়া আহমেদ কফি বানিয়ে তুলে দেয় আনিকার হাতে। উনি নিয়ে গিয়ে কফি কাপ দিলেন তুফাইলকে। এরই মধ্যে বলে বসলেন বিয়ের কথা। ওনার পছন্দের এক মেয়ের ছবি তার সামনে ধরতেই চোখ মুখ শক্ত করে নেয় তুফাইল। অতঃপর উপরোক্ত কথা বলে ওঠে। আনিকা আহমেদ তুফাইলকে বোঝানোর উদ্দেশ্য করে বলে, দেখো বাবা, জীবন তো আর থেমে থাকে না কারো জন্য। তোরও নেই হয়তো, ওরও নেই, তাহলে তুই কেন মুভ অন করতে চাইছিস না? তাচ্ছিল্যের হাসি দেয় তুফাইল। কে বলেছে এসব কথা? তারই মা। আচ্ছা, মায়ের জন্যই তো আজ তার জীবন থমকে গেছে। তুফাইল ম্লান হেসে বলে, তুমি এই কথা বলছো মা? জানো, আজকে আমার এই অবস্থার জন্য ক্ষণিকটা নয়, পুরোপুরি দায়ী তুমি। আচ্ছা, বলতে পারবে কি দোষ ছিল আমার? নিশ্চুপ ভঙ্গিমায় মাথা নিচু করে নেয় আনিকা আহমেদ। তপ্ত শ্বাস ফেলে সুট হাতে তুলে সিঁড়ির দিকে এগিয়ে যায়। রুমে গিয়ে গা এলিয়ে দিল বিছানায়।
চোখের কোণের থেকে গড়িয়ে পড়ল। চোখ দুটো বন্ধ করে নেয় তুফাইল। হাতে না লাল রঙের বাহারি কাচের চুড়ি। ছমছম আওয়াজ হচ্ছে। ফট করে বিছানায় উঠে বসে তুফাইল। কপালে জামা হয়েছে বিন্দু বিন্দু ঘাম। স্টাডি রুমে বসে অফিসের কিছু কাজ নিয়ে আলোচনা করছে আহাদ আহমেদ এবং শাহাদ আহমেদ। দুজনেই ভাবছে নেক্সট উইক তুফাইলকে কিছু প্রজেক্টের কাজ মালয়েশিয়া যেতে হবে হয়তো। চায়ের ট্রে নিয়ে হাজির হয় নীলা। দরজায় টোকা দিতেই আহাদ আহমেদ নীলাকে আসতে বলে। ভেতরে প্রবেশ করে নীলা অধরে হাসি টেনে বলে, তোমাদের জন্য চা এসে গেছে। এই যে এইটা চাচার জন্য। নীলা আহাদ আহমেদের হাতে চায়ের কাপ দিয়ে এরপর নিজের বাবা শাহাদ আহমেদের হাতে চায়ের কাপ দেয়। আহাদ আহমেদ চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, থ্যাংক ইউ মা, সত্যি এখন এটার খুব প্রয়োজন ছিল। নীলা শব্দ করে হেসে বলে, জানতাম তো তোমাদের এখন এটা খুব প্রয়োজন। আচ্ছা তোমরা কাজ করো, ডিস্টার্ব করব না। নীলা ট্রে নিয়ে বেরিয়ে গেল। আহাদ আহমেদকে উদ্দেশ্য করে বলে, মেয়েটা কবে যে বড় হয়ে গেল বুঝতেই পারেনি। আহাদ বললেন, মেয়েরা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। এখন তো দেখছি আমাদের নীলা মায়ের জন্য পাত্র দেখতে হচ্ছে। শাহাদ আহমেদ চায়ের কাপ সেন্টার টেবিলের উপর রেখে বলে, হ্যাঁ ভাইয়া, সেটা তো ঠিক আছে, কিন্তু আমার ছেলেটা। আহাদ আহমেদ তপ্ত শ্বাস ফেলে বলেন, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। রান্নাঘরে ট্রে রেখে যেই মাত্র বের হতে যাবে তখনই আনিকা আহমেদ নীলাকে থামিয়ে বলে, নীলা, তুই এখন কোথায় যাচ্ছিস? নীলা ম্লান হেসে বলে, মা, আমাকে স্কুলে যেতে হবে। তুমি বোধহয় ভুলে গেছো। আনিকা আহমেদ ভ্রুকুটি করে বলেন, আমাদের কি কিছু কম আছে যে তোকে অন্যের চাকরি করতে হয়? বয়স তো কম হয়নি, 2 দিন পর বিয়ে দিতে হবে। আর তুই এখন বাইরে বাইরে টই টই করে ঘুরে বেড়ানো বন্ধ করবি না? নিচের দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে নীলা। মায়ের কথা শুনলে হয়তো তার জীবনও বড় ভাই তুফাইলের মতো হবে, কিন্তু সে এমন কিছুই ঘটতে দেবে না। অতঃপর শান্ত কণ্ঠে আনিকা আহমেদকে উদ্দেশ্য করে বলে নীলা, মা, আমাদের একটু একা ছাড়বে? আমরা জানি তুমি মা হও, তোমার চিন্তা থাকে, তুমিও ছেলে মেয়েদের ভালো চাও, কিন্তু এসব করতে গিয়ে যে সবটা আমাদের উপর চাপিয়ে দিচ্ছ সেটা কি বুঝতে পারছো? কুঁচকে যাওয়া ভ্রু আর কুঁচকে বলেন আনিকা। এখন কি তুইও তোর ভাইয়ের মতো আমাকে জ্ঞান দিবি? হঠাৎ মিষ্টি মুখে ঢুকিয়ে দেয় তনয়া আহমেদ। পাশে তাকিয়ে তনয়াকে দেখেই হকচকিয়ে গেল আনিকা আহমেদ। নীলার মুখেও একটা মিষ্টি পুড়ে দিয়ে যেতে বলেন তনয়া। গেলাম চাচি, বাই। আনিকা আহমেদ আরও কিছু বলতে চাইছিল, কিন্তু মুখে মিষ্টি থাকার কারণে কিছু বলতে পারল না। নৈশব্দে হাসলেন তনয়া। এখন এটা না করলে কথাই কথা বাড়ত। ক্লাসের একপাশে গুটিসুটি হয়ে বসে আছে কণ্ঠ এবং রিয়া। কলেজের কাউকেই তো তেমন একটা চেনে না, তাই একটু বিব্রত বোধ করছে দুজনেই। হঠাৎ তড়িৎ গতিতে 2-3টে মেয়ে এবং 2টি ছেলে এসে ওদের বেঞ্চে বসে পড়ল। ওদের মধ্যে একটি মেয়ে বলে উঠল, একটু সরো, আমাদের একটু জায়গা দেও। ওর পাশের ছেলেটা উঠে বলে, তাড়াতাড়ি বসো তাহিয়া, স্যার চলে আসবে। মেয়েটি উঠে বলল, ওয়েট শান,
প্রথম দুটো মেয়ে এবং একটি ছেলে কণ্ঠদের বেঞ্চে বসে, আরেকটা ছেলে এবং আরেকটা মেয়ে ওদের পিছনের বেঞ্চে বসলো। কণ্ঠ ও রিয়া একটু সরে বসতে ওদের পাশে বসে থাকা ছেলেটা বলে উঠল, আরে চিল, উই আর ফ্রেন্ড। দেখো ভাই, আপনি আমার দ্বারা হবে না, তাই তুই করে বলছি। আমি শান ও রিফাত, এটা তাহিয়া, আর এটা হলো আমাদের সিনিয়র আপাই সোহা। পেছনে থাকা সোহা শানের মাথায় চাটি মেরে বলল, এই শান, একদম আমাকে সিনিয়র বলবি না, বলে দিলাম। উপস্থিত সবাই হু হু করে হেসে উঠল। কণ্ঠ এতক্ষণে বুঝতে পারল ওরা কতটা মিশুক প্রকৃতির। তাহিয়া কণ্ঠকে উদ্দেশ্য করে বলে, তা তোর নাম কি? কণ্ঠ মিহি কণ্ঠে বলে, আমি কণ্ঠ, ও আমার মামাতো বোন রিয়া। রিয়া সৌজন্যমূলক হাসি দেয়। অতঃপর সবাই একে অন্যের সাথে পরিচিত হয়ে ওঠে। কেউ দেখলে বুঝতে পারবে না যে আজকে ওদের প্রথম দেখা। হুট করে ক্লাসে প্রবেশ করে তুর্য খান। সবাই যে যার মতো আছে, এমন মনে হচ্ছে যেন তুর্য কারো নজরেই পড়েনি। শান্ত কণ্ঠে তুর্য বলে ওঠে, সাইলেন্ট, তাতে কারো কোনো ভাবান্তর নেই। এবার হুঙ্কার দিয়ে বলে উঠল তুর্য, আই সে সাইলেন্ট, হোয়াট ইজ দিস? এটা কি আদৌ ক্লাসরুম? সবাই একেবারে নিশ্চুপ হয়ে যায়। টু শব্দটি পর্যন্ত নেই। হাতে হাত গুজে টান টান হয়ে দাঁড়ায় তুর্য। অতঃপর আগের ন্যায় হুঙ্কার দিয়ে বলে, কলেজে উঠেছে, তার মানে এটা নয় সাপের 5 পা দেখেছ। স্কুলে যা শিখেছ তা এখন কাজে লাগানোর সময়, আন্ডারস্ট্যান্ড? সবাই এমনভাবে চুপ করে আসে, মনে হচ্ছে শ্বাস পর্যন্ত নিচ্ছে না কেউ। বুকের ভেতর টিপ টিপ শব্দ হচ্ছে কণ্ঠের। ভয়ে হাত পা রীতিমতো কাঁপছে এরপর যখন ক্লাসে আসব তখন নিজেদের আচরণ ঠিক রাখবে। অন্তত আমার ক্লাসে যেন এসব অসভ্যতামো না দেখি। ক্লাসরুমে প্রবেশ করে প্রিন্সিপাল স্যার নাহিদ হাসান, গুড মর্নিং তুর্য। তুর্য শান্ত কণ্ঠে বলে, গুড মর্নিং স্যার। নাহিদ হাসান বেশ ফুরফুরে মেজাজে বলেন, তোমাদের সবাইকে আমাদের কলেজে স্বাগতম। আশা করি আমাদের কলেজে তোমরা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে। অবশ্য যদি তোমাদের প্রফেসর তুর্য খান থাকে। তুর্য, আই হোপ তুমি আবারও নিজের বেস্টটা দেবে। ম্লান হাসে তুর্য, আই উইল ট্রাই টু মাই বেস্ট স্যার। নাহিদ হাসান আবারও আগের ন্যায় হেসে বলেন, অল দ্য বেস্ট ডিয়ার স্টুডেন্ট। নাহিদ হাসান ক্লাস থেকে বের হওয়া মাত্র তুর্য সবার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে।